বিশ্বকাপ এটি একটি রোমাঞ্চের মঞ্চ, এটি একটি চমকের মঞ্চ এবং এই মঞ্চেই এমন এমন সব গল্প রচনা হয় যা দিয়ে নতুন করে একটা মহাকাব্য তৈরি করা যায়। এবারের বিশ্বকাপটা আহ, খুবই রোমাঞ্চকর, খুবই রহস্যময়। কারণ এবারে বিশ্বকাপে যে ম্যাচগুলো হচ্ছে, রাউন্ড অফ 32 যে ম্যাচগুলো আমরা দেখছি, সেটা আসলে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে এবারে বিশ্বকাপটা মোটেও সহজ কোনো বিশ্বকাপ নয়। পুরো টুর্নামেন্টে যারা ফেভারিটের তকমা নিয়ে এসেছে তাদের জন্য আসলে এবারের এই বিশ্বকাপটা সহজ যাত্রা নয়। কারণ আমরা কিন্তু এরই মধ্যে দেখে নিয়েছি যে রাউন্ড অফ 32 থেকে বিদায় নিয়ে নিয়েছে জার্মানি, নেদারল্যান্ডস, এছাড়া ব্রাজিল আবার দুর্দান্তভাবে কাম ব্যাক করেছে। সব মিলিয়ে এবারে বিশ্বকাপে এখনো অনেকগুলো ম্যাচ বাকি আছে। রাউন্ড অফ 32 অঘটন ঘটবে না সেটা কিন্তু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো মূলত এই ম্যাচগুলোতে আসলে যেটা দেখা গিয়েছে, যে দলগুলো আসলে জিতে গিয়েছে, অর্থাৎ প্যারাগুয়ে জার্মানিকে হারিয়েছে, এছাড়া মরক্কো হারিয়েছে নেদারল্যান্ডসকে, তারা আসলে কি এমন জাদু বা কি এমন মন্ত্র ব্যবহার করলো? আসলে কোনো মন্ত্র নয়। তারা আসলে নিজেদের প্রতি কনফিডেন্স এবং নিজেদের যে দায়িত্বটা সেটা সঠিকভাবে পালন করেছে এবং তারা গোল খাওয়ার পরেও তারা কিন্তু আসলে নিজেদের যে একটা মানসিকতা আছে সে মানসিকতা থেকে বের হয়ে আসে নাই। অর্থাৎ মেইনলি তাদের যে নির্দেশনা বা তাদের যে আসলে কম্বিনেশন, এই কম্বিনেশন বা তাদের নিজেদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা তারা অটল থাকছে। এই এবং এই ধারাবাহিকতাটা দেখা গেছে কাদের ম্যাচে? সেটা হচ্ছে মরক্কো আর নেদারল্যান্ডস ম্যাচের দিকে কিন্তু খুব বেশি দেখা গেছে। কারণ ওই ম্যাচটাতে নেদারল্যান্ডস কিন্তু ৭২ মিনিটে এগিয়ে যায় এবং কোডি গাকপো দারুণ একটা গোল করে। কিন্তু এরপর মরক্কো কোনো মতে ভেঙে পড়ে নাই, তারা বারবার আবার চেষ্টা করছে এবং তারা অতিরিক্ত সময় দুর্দান্তভাবে একটা গোল দিয়ে কাম ব্যাক করছে এবং এরপরে যে আরো 30 মিনিটস হয়েছে সেখানে কিন্তু মরক্কো আরো বেশি ডিটারমাইন্ড ছিল, নিজেদের প্রতি অনেক বেশি কনফিডেন্স ছিল এবং তার সেই কনফিডেন্সটাই তারা টাই ব্রেকার পর্যন্ত তাদেরকে গড়া নিতে সাহায্য করছে এবং সেখানে কিন্তু ইয়াসিন বুনোকে টক্কর দেওয়াটা যে আসলে কঠিন হয়ে যাবে এটা কিন্তু আসলে বেশ ভালোভাবে ম্যাচটাতে দেখা গিয়েছে এবং নেদারল্যান্ডস কিন্তু আসলে ছিটকে গিয়েছে। তবে সব থেকে কষ্টদায়ক হচ্ছে যে বিশ্বকাপ শুরুর আগে বেশ কিছু পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান জানিয়েছিল যে এবারে বিশ্বকাপে অঘটন ঘটাবে নেদারল্যান্ডস আর বিশ্বকাপটা প্রথমবারের মতো জিততে পারে ডাচরা, কিন্তু সেই স্বপ্ন রাউন্ড অফ 32-তে শেষ হয়ে গেল। এবার আসি জার্মানির ম্যাচের দিকে। জার্মানির ম্যাচে প্রথমার্ধে আসলে কিন্তু প্যারাগুয়ে এগিয়ে যায় এবং এরপর দ্বিতীয়ার্ধে জার্মানি কিন্তু বেশ সুন্দর একটা গোল দিয়ে আসলে সমতায় ফেরে। কিন্তু মেইন 90 মিনিট খেলার পরে যখন অতিরিক্ত 30 মিনিট আর খেলা হয়, সেখানে কিন্তু জার্মানি আবার এগিয়ে যায় 102 মিনিটের সময়। অর্থাৎ জোনাতানটা চমৎকার একটা হেড দিয়ে একটা কর্নার থেকে বল পেয়ে একটা হেড দেয় আর হেড থেকে কিন্তু গোল হয়, কিন্তু সেটা ভিআর এর চোখে ধরা পড়ে এবং সেখানে দেখা যায় জার্মানির ভলডেমার অ্যান্টন প্যারাগুয়ের গোলকিপারকে ধাক্কা মেরে ফেলে, মানে ব্লক করে ফেলে এবং ফিফার রুলস অনুযায়ী এটা কিন্তু আসলে হয় না। তবে বিশ্বকাপের মঞ্চে এর থেকেও আর অনেক রকমের অনেক ঘটনা ঘটে গিয়েছে যেগুলোকে আসলে কি বলবো, অনাকাঙ্ক্ষিত হতে পারে বা যাই হোক না কেন সেই জায়গা থেকে। যেমন আমরা যদি ছোট্ট করে একটু বলি যে লাস্ট ব্রাজিলের যে ম্যাচটা ছিল, অর্থাৎ স্কটল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা ছিল, যে ম্যাচে ভিনিসিয়াসের একটা হ্যাটট্রিক করার সুযোগ ছিল, সেখানে ভিনিসিয়াস গোল দেওয়ার পর সেটা ফাউল হয়েছে, তা আবার ভিনির পক্ষে ফাউল হয়েছে, যেটা সম্পূর্ণ উল্টা হওয়ার কথা ছিল যদি হতো। আলটিমেটলি সেটা কোনো ফাউলের পর্যায়ে মানে পরে কিনা একটা সন্দেহ ছিল। তো সেরকম যেহেতু একটা বিতর্কিত সিদ্ধান্ত এবার হতে পারে, ঠিক সেম ভাবে প্যারাগুয়ের ম্যাচটাতে এই গোলটা নিয়েও কিন্তু বেশ আলোচনা সমালোচনা ছড়িয়েছে। কিন্তু এত কিছু হওয়ার পরও প্যারাগুয়ে কিন্তু তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা থেকে সরে যায়নি। সো ভলডেমারের এই ফাউলটার কারণে জার্মানির মূলত স্বপ্নটা ভেঙে যায়। ম্যানুয়াল নয়ার পারেননি তার দল রাউন্ড অফ 16 নিয়ে যেতে, আর সেখানে প্যারাগুয়ের গোলকিপার হয়ে গেলেন জাতীয় বীর এবং এরপরে কিন্তু আসলে প্যারাগুয়েতে একদিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়ে গেছে এর মধ্যে। সো মেইন কথা হচ্ছে যে এবার বড় বড় দলগুলোর বিপক্ষে ছোট ছোট দলগুলো আসলে যেভাবে খেলছে, এটা কিন্তু চারটিখানি কথা নয়। কারণ তারা নিজেদের পরিকল্পনা, নিজেদের যে মানসিকতা, নিজেদের যে ট্যাকটিক্স সবকিছু মিলিয়ে তারা আসলে ভেঙে পড়ছে না এবং এটা এটা একটা নতুন একটা কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে আমার মনে হচ্ছে। কারণ আমার কেন যেন একটা ধারণা আছে এবারে বিশ্বকাপটা হয়তো বা এমন কেউ জিততে পারে যার ঘরে আগে কখনোই কোনো বিশ্বকাপ যায়নি। হতে পারে সেটা পর্তুগাল, হতে পারে সেটা মেক্সিকো, হতে পারে সেটা আরো যে কোনো দল হতে পারে। কিন্তু একটা গাটস ফিলিং বলছে যে এবারে বিশ্বকাপটা কোনো সহজ বিশ্বকাপ হতে যাচ্ছে না, এটা টাফ বিশ্বকাপ হবে এবং এরই মধ্যে যেহেতু অনেকগুলো বিগ টিম, অর্থাৎ উরুগুয়ে, জার্মানি, নেদারল্যান্ডস, এরই মধ্যে কিন্তু বাদ পড়ে গেছে, জাপান বাদ পড়ে গেছে। সো বিশ্বকাপটা সহজ হচ্ছে না।
আবার আমরা যদি দেখি যে জাপান আর ব্রাজিলের ম্যাচটা, সেই ম্যাচের প্রথম অর্ধে কিন্তু আসলে জাপান মোটামুটি ভালোই ফুটবল খেলছে এবং ভালো ফুটবল খেললেও ব্রাজিলও কিন্তু অ্যাটাকে গেছে, কিন্তু নিজেদের ভুলের কারণে জাপানের কাছে প্রথমার্ধে একটা গোল খাওয়া যায়। তো এই প্রথমার্ধে গোল খাওয়ার পর ব্রাজিল কিন্তু ভাঙা পড়ে নাই, যেটা আমরা রিসেন্ট অনেক বছর ধরে দেখতেছি যে ব্রাজিলের মধ্যে একটা সমস্যা, যে ব্রাজিল গোল খেয়ে গেলে নার্ভাস হয়ে যায়, মানে গোল শোধ দেওয়ার যে একটা সেই জায়গাটা থেকে যেন অনেকটা সরে আসে। কিন্তু জন কার্লো আনচেলত্তি এই টিমটার মধ্যে এমনই একটা, মানে কি বলবো, ট্যাকটিক্স ঢুকায় ফেলছে, বা এমনই একটা মাস্টার ক্লাস একটা গেম প্ল্যানিং তিনি আসলে করতেছেন, যে এটা অনস্বীকার্য যে ব্রাজিল যেভাবে কামব্যাক করছে, এই কামব্যাকটা দরকার ছিল। এবং বিশ্বকাপে, এবারের বিশ্বকাপে ব্রাজিল কিন্তু খুব বেশি হট ফেভারিটের তকমা নিয়ে কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপে যায় না, এটা বাস্তব সত্য। আর সেই জায়গা থেকে ব্রাজিল যেভাবে আসলে আগাচ্ছে, সেটা আমরা একদম যদি মরক্কোর শুরুর ম্যাচটা থেকে যদি শুরু করি, মরক্কোর ম্যাচটা খুবই খাপছাড়া। তারপর হাইতির বিপক্ষে মশা মেরে বুনো উল্লাসের মতো একটা উদযাপন। তারপরে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের একটা চেনার রূপে ফিরে আসা। আর সবশেষ যদি আমি বলি যে জাপানের বিপক্ষে রাউন্ড অফ 32 যে ম্যাচটা, সেই ম্যাচের লাস্ট 45 মিনিটস, অর্থাৎ দ্বিতীয়ার্ধে এই ব্রাজিলটাকে পুরো বিশ্ব খুঁজতেছিল। এই ব্রাজিলটাই যেন তাদের সেই আগের ব্রাজিলের একটা প্রতিনিধিত্বই যেন বলা যায়। সো এখন সেকেন্ড হাফে ব্রাজিলকে যেভাবে আসলে পুরো টেকনিক্যালি, পুরা পরিকল্পনা বা পুরা মেন্টালি সবকিছুই আসলে চেঞ্জ করে ফেলছে। যদিও টিমের মধ্যে এখনো অনেক ল্যাকিংস আছে, মিডফিল্ডের কিছু জায়গাতে ল্যাকিংস আছে, কিংবা আরো অনেক জায়গাতে অনেক টেকনিক্যালি অনেক ল্যাকিংস আছে। তবে সেটা শুধুমাত্র কার্লো আনচেলত্তি জানে যে কিভাবে আসলে এই জায়গাগুলোতে ম্যান দিয়ে ম্যানেজমেন্ট করা যায়, এবং কিভাবে এই জায়গাগুলো থেকে খেলে গোল বের করে আনা যায়। কারণ জাপান বেশিরভাগ টাইমই আসলে কিন্তু ডিফেন্সে খেলছে, এবং তারা ফুল ব্যাক ডিফেন্স করে রাখছে। এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে ব্রাজিল সেকেন্ড হাফে বারবার আক্রমণ করছিল, কিন্তু তারা কোনো শট নিতে পারতেছিল না। এটা সব থেকে বড় কারণই হচ্ছে যে জাপান আসলে একটা দেয়াল তৈরি করে ফেলছে। এই দেয়ালটা ভাঙাটা ব্রাজিলের জন্য খুবই টাফ ছিল, কিন্তু আনচেলত্তি এমন ভাবে হয়তো বা টিমটাকে গুছিয়ে ফেলছে, বা এমন ভাবে একটা নির্দেশনা দিয়ে দিছে যে ব্রাজিল সেই জায়গা থেকে খুব চমৎকার ভাবে আসলে গোলগুলো বের করে ফেলছে। সো এবারে বিশ্বকাপটায় আসলে যে কি হবে, জাপানকে মূলত আসলে যেটা ধারণা করা হয়, অনেকে বলা বলি করছে জাপানকে রাখাই হয়েছিল হচ্ছে ব্রাজিলকে এবার বিশ্বকাপ থেকে বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু সেই জায়গাতে কার্লো আনচেলত্তির মাস্টার প্ল্যান ব্রাজিলকে রাউন্ড অফ 16 নিয়ে গেছে। সো এটা ছাড়াও আরো যে সামনে কোনো অঘটন ঘটবে না, সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। দেখা যাক কি হয়। তবে বিশ্বকাপ এটি একটি রোমাঞ্চের মঞ্চ, এটি একটি চমকের মঞ্চ, এবং এই মঞ্চে এমন এমন সব গল্প রচনা হয় যা দিয়ে নতুন করে একটা মহাকাব্য তৈরি করা যায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। একই সাথে আমার এই চ্যানেল বিয়ন্ড অন সাইট, একে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।